লাস্ট এপিসোডটা শেষ করেছিলাম 27 জুন রাত্রি 11:30টার সময় খাগড়াঘাট স্টেশন থেকে। তারপরে বলেছিলাম 29 জুন আবারও বেরোনো। আজকে সকালে উঠে, মানে আজকে 29 জুন সকালে উঠে ব্যাগপত্র গুছালাম, কোনো রকমের চা খেয়ে ছুটে বেরোলাম। এখন বেজে গিয়েছে 7:51, 8:03 ট্রেন। বাড়ি থেকে স্টেশনটা কাছে বললে তার একটু সুবিধা। ভাবলাম নতুন ট্রিপ, একটা নতুন শার্ট পরে যাই। তারপরে মনে পড়ছে না কোন শার্ট বাইরে আছে, কোন শার্ট ব্যাগের ভেতরে আছে। তাড়াহুড়ো করে এই পুরনো শার্ট পরেই চললাম নতুন গন্তব্যের পথে। প্ল্যাটফর্মে যে লেভেলের রোদ, ছোটোবেলায় পার্কে গিয়ে ছাতা ফোটাতাম, এখন প্ল্যাটফর্মে ছাতা ফোটাতে হবে। এই জার্নিতে আমার কোচ হচ্ছে D2 আর সিট নাম্বার হচ্ছে 6, উইন্ডো সাইড। তৎকাল টিকিট মারতে হয়নি, টিকিট আগেই কাটা ছিল। যাই হোক, টিকিট কনফার্ম হয়ে গেছে। বলছি আমার জন্য একটা আমুলিয়ার প্যাকেট, হ্যাঁ 200 গ্রাম, না হলে 10 টাকাওয়ালা 10টা পাউচ নিয়ে নিও, ঠিক আছে? এই যে একটা দিন বাড়িতে ছিলাম, কী কী করতে হয় জানেন? বাজার করা, মুদিখানা করা, সেলুনে যাওয়া, দাড়ি সেট করা, স্পা করা। যেহেতু 1 তারিখ হয়ে গেল, প্রায় আমি তো থাকবো না, সবার টাকা পয়সা তুলে বাড়ির লোককে ভালো করে সব বুঝিয়ে টুঝিয়ে দেওয়া। 24 ঘন্টা কত দ্রুত কেটে যায়। সময় সকাল 9:49। আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে রানাঘাট। এবার এক কাপ চা হয়ে যাক। সময় সকাল 11:17। দুটো গুড নিউজ আছে। প্রথমত আমাদের ট্রেন একদম টাইমে রয়েছে, দমদম জংশন পার করে এলো। আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ওই যে সকালে যখন বেরিয়েছিলাম এত গরম লাগছিল, ঘাম হচ্ছিল, সেই যে অস্বস্তি না, সেটা একটু নির্মূল হয়েছে। ব্লগ দেশি হোক কিংবা বিদেশি, একটু আধটু ট্রেনের ফুটেজ না দিলে কেমন যেন লাগে নিরামিষই। কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাত্রা শেষ করলো ধনধান্য এক্সপ্রেস। এখান থেকে নিলাম হচ্ছে একটা জলের বোতল, 15 টাকা দাম নিল। এয়ারপোর্টেও জলের বোতল পাওয়া যাবে, বাট ওখানে 70-80 টাকা বা ওখানে 100 টাকা। আমুল দুধ 10 টাকাওয়ালা দুটো, আর 5 টাকাওয়ালা কটা নিছো? 12টা। আর এটাই আছে খাবার। যেটা আমার দরকার ছিল চলে এসছে মেডিসিন। সময় বেলা 1:28। আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা। সময় বেলা 1:31, পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর এখন কলকাতার তাপমাত্রা, মানে দমদমের তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি। প্রবেশ করলাম এয়ারপোর্টের ভেতরে। যে এয়ারলাইন্সে আপনি যাচ্ছেন, আপনি ইন্ডিগোতে যান, আপনি ভিস্তারায় যান, আপনি এয়ার ইন্ডিয়ায় যান, এয়ার এশিয়ায় যান, মানে যেহেতু আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেহেতু কিন্তু ওই এয়ারলাইন্স কোম্পানির যে চেক ইন কাউন্টার, তার যে ইন্টারন্যাশনাল যে বক্স, সেখানে যেতে হবে। কাউকে বললে দেখিয়ে দেবে, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল পাশাপাশি আছে। তো সেখানে যাওয়ার পরে পাসপোর্ট দেখালাম এবং জিজ্ঞেস করলো যে আপনি কত ডলার সঙ্গে ক্যারি করছেন, কত টাকার সঙ্গে ক্যারি করছেন। আমি বললাম যে আমি 600 USD সঙ্গে ক্যারি করছি। রিটার্ন ফ্লাইট আছে কি না, হোটেল বুকিং আছে কি না, তো ওগুলো তো আমি করে নিয়েছি আগে। তো বললাম আমার সব কিছুই আছে। তো বললো ঠিক আছে। আর এখানে যে চেক ইন ব্যাগেজটা দিলাম, আপনারা জানেন হয়তো যে চেক ইন ব্যাগে কিন্তু কোনো রকম কোনো ব্যাটারির জিনিস অ্যালাউ নয়। তো আমি আরেকবার ফাইনালি ব্যাগটাকে চেক করে নিলাম। যদি মনে কনফিউশন একবার চেক করে নেবেন, চেক করার পর দিয়ে দেবেন। ইন্ডিগোতে 20 কেজি পর্যন্ত হচ্ছে চেক ইন ব্যাগেজ এবং 7 কেজি পর্যন্ত হচ্ছে কেবিন ব্যাগেজ অ্যালাউ আছে। তা আমার ব্যাগেজ ওজন হচ্ছে 11 কেজি। এর পরের যে পার্ট, সেটা হচ্ছে সিকিউরিটি। এখন সিকিউরিটিতে আসছেন না, সব কিছু না ডিফারেন্ট জায়গায় রাখুন। ধরুন আপনার ল্যাপটপ সাইডে রেখে দিলেন, ট্রাইপড বার করে নিলেন, পাওয়ার ব্যাঙ্ক আলাদা করে রাখলেন, হেডফোন, জলের বোতল থাকলে আলাদা করে রেখে দিন। আর আমার কাছে যত রকম ব্যাটারি, ইলেকট্রিক, মাউস, এই ধরনের ইলেকট্রনিক্স আইটেম আছে না, আমি সব একটা ব্যাগে রাখি। এটা বার করে দিই আর চেনটা খুলে দিই। সময় দুপুর 2:05। বোর্ডিং শুরু হবে 2:15 থেকে। হাতে 10 মিনিট মতো সময় আছে। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে কত জ্ঞান দিলাম, কত পরামর্শ দিলাম, কত সাজেশন দিলাম, আর আমি সবচেয়ে বড় ভুল করে আছি। এবার নিয়ম অনুযায়ী চাকু, নেল কাটার, এই ধরনের আইটেমগুলো রাখা উচিত সবসময় চেক ইন ব্যাগেজে। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি, চাকুটা তাড়াহুড়ো করে ভুল করে ওখানে রেখে দিয়েছি, মানে আমার কেবিন ব্যাগেজে, যেটা কখনোই নেওয়া যায় না। ছোটো চাকু, শখের চাকু, ওই চাকুটা আমি সব জায়গায় নিয়ে যেতাম। ওটা এয়ারপোর্টে জমা দিয়ে দিতে হলো সিকিউরিটির কাছে। ওরা লিখে নিল বোর্ডিং পাস দেখে যে অমুক লোকের কাছ থেকে চাকু পাওয়া গেছে। চাকু বাজেয়াপ্ত হয়ে গেল। চেক ইন ব্যাগ দিয়ে দিচ্ছেন, একবার ভালো করে চেক করুন। আর কেবিন ব্যাগটা কিন্তু একবার চেক করে নিন, কোনো ব্যাটারির আইটেম যেন ভুল করে চেক ইন ব্যাগে না চলে যায়। আর কোনো শার্প আইটেম, চাকু, ছুরি, কাঁচি, নেল কাটার, এইসব জিনিস যেন আপনার কেবিন ব্যাগে যেন চলে আসে। কলকাতা এয়ারপোর্টে ট্র্যাভেল লাউঞ্জ ক্লাব আছে, মানে ফুড টার্মিনাল আছে, ওই ওপরে কীরকম লাইন পড়েছে। বাট এখানে এখন লাইন দিতে গেলে আমার ফ্লাইট পালাবে। চেন্নাইতে পৌঁছে সময় অনেকক্ষণ হাতে আছে, তখন এয়ারপোর্টে যে লাউঞ্জ, ওই 2 টাকায় খাওয়ার যে ব্যাপার স্যাপার, সেসব ব্যাপারে চিন্তাভাবনা করা যাবে। আপাতত চলে যাবো হচ্ছে গেট নাম্বার 109-এর কাছে। গেট নাম্বার 109 রয়েছে হচ্ছে নিচের দিকে। গেট নম্বর 104 ছিল ভাই, চাকুর টেনশানে
4 কে ভুল করে 109 পড়েছি, ওই জন্য আমি বোর্ডিং পাসটা আরও একবার দেখে নিলাম। 104 সামনেই রয়েছে। আর সেই সাথে বলবো এই ট্যুরটা কিন্তু আমরা নিজেরাই করছি। আমরা কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে আগামীকাল সকালে বলবো। আমরা কিন্তু কোনো ট্যুর এজেন্সির সঙ্গে যাচ্ছি না, আমরা নিজেরাই প্ল্যান করেছি, নিজেরাই যাচ্ছি। এবং এবার একটা নয়, আমরা 3টে দেশ একসঙ্গে যাচ্ছি। প্রথম আমরা শুরু করবো মালয়েশিয়া দিয়ে, তারপরে আমরা যাবো হচ্ছে ইন্দোনেশিয়া বা বালি, এবং আমরা ফিরবো হচ্ছে সিঙ্গাপুর দিয়ে। দুবাই থেকে ফেরার সময় বলেছিলাম আপনাদেরকে যে 1 লাখ টাকায় 3টে দেশ। তো 1 লাখ টাকায় 3টে দেশ করা যায় কি না এবার সেই চেষ্টাই করব। আমরা সেই টার্গেট ধরে এগোচ্ছি যে সমস্ত ফ্লাইট, হোটেল, খাওয়া, ঘোরা, ট্রান্সপোর্টেশন সব খরচা নিয়ে এই ট্রিপটা যদি 1 লাখ টাকায় নামানো যায়। 1 লাখ টাকায় 3টে দেশ। সময় দুপুর 2:20। বোর্ডিং কমপ্লিট, উঠে পড়েছি এয়ারলাইন্সের বাসে, যে বাস আমাকে পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার ফ্লাইট কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পর্যন্ত। আর আজকে কলকাতার আকাশ মেঘে ঢাকা, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। বাসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার সিট নাম্বার যেহেতু লাস্টে, সেহেতু আমি যাবো হচ্ছে পেছনে। ফ্লাইটে ওঠার আগে একটা ছবি তুলে নিই ফ্লাইটের, যেটা আমরা অনেকেই করে থাকি। বোর্ডিং পাস চেকিং ডান। এবার বৃষ্টিকে সাথে নিয়ে এরকম মনোরম পরিবেশে ওঠা যেতেই পারে ইন্ডিগোর ফ্লাইটে। লাগছে ফ্লাইটের মধ্যেও শুরু হয়ে গেছে শিল্প বিপ্লব। ধোঁয়ায় ধোঁয়া, ধোঁয়ায় ধোঁয়া। জানলা খুলে দিই। জানলা ধারে সিট পেয়েছি, এটাই ভালো। পেয়েছি মানে হচ্ছে অ্যাড অন করেছি। আপনারা তো জানেন এখন যে ফ্লাইটের টিকিট কাটার পর পছন্দ মতো সিট নিতে গেলে এক্সট্রা পে করতে হয়। আমাদের ফ্লাইট টেক অফ হওয়ার জন্য রেডি। আর টেক অফ হওয়ার মুহূর্তে কিন্তু 4টে কাজ আমাদের করতে হয়। একটা হচ্ছে আমাদের ফোন ফ্লাইট করে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যে সিট সেটাকে সোজা করে নিতে হবে। 3 নম্বর সামনে যে ট্রে রয়েছে সেটা বন্ধ করতে হবে। এবং 4 এই যে জানলা কিন্তু পুরো খুলে রাখতে হবে। ছুঁয়ে নিল আমাদের ফ্লাইট কলকাতার আকাশ। আর সেই সাথে জানালার বাইরে যে বৃষ্টির ফোঁটা জমেছিল সেগুলো পুরোপুরি সাফ। নিচে পড়ে রইল কলকাতা শহর। কি সুন্দর লাগছে দেখুন কলকাতা শহরকে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হুগলি রিভার, হুগলি নদী। ওটা হচ্ছে ইডেন গার্ডেন। প্রেমিকা ছাড়া জীবন ফর্সা, আর ফ্লাইট মেঘের ওপরে উঠে গেলে জানলার বাইরে সব কিছুই ঝাপসা। এই যে আকাশে মেঘ, তো ফ্লাইট কীরকম কাঁপছে শুধু দেখুন। বাবারে, এরকম কাঁপছে ফ্লাইট। বর্ষাকালে যুদ্ধযাত্রা আর বিমান যাত্রা দুটোই টেনশনের। এর থেকে তো মনে হচ্ছে ট্রেনই ভালো ছিল ভাই। 130 কিলোমিটারের ঝাঁকুনি সহ্য করে নেওয়া যায়, 850 থেকে 900 কিলোমিটারের ঝাঁকুনি সহ্য করা বুকে ভয় লাগে রে। এত মেঘ কেন আকাশে রে ভাই আজকে? একটু তো কম মেঘ হতে পারতো রে ভাই। বাইরে মেঘ হোক, আধি হোক, তুফান হোক, আপাতত খেয়ে নি। আমার ওই বান্ধবীটা দিয়েছে আমাকে রান্না করে ভাত। বললো, আমি ভাত চাইনি, বললো ভাত একটু খেয়ে নিও। সেই সঙ্গে দিয়েছে নোটের শাক, যদি আমার পছন্দ লাল শাক, আর হচ্ছে পালং শাক। পছন্দের জিনিস বানিয়ে দিয়েছে, চিলি চিকেন টাইপের। আর সেই সঙ্গে রুটিও দিয়েছে। শুনেছি যে উচ্চতা বাড়লে নাকি জিভে স্বাদ বদলায়, আর এটার স্বাদ সত্যি অসাধারণ। থ্যাংক ইউ। বান্ধবীর ছবির নাম কিছুই প্রকাশ করা যাবে না, এটাই হচ্ছে তার অনুরোধ। খাওয়া দাওয়া কমপ্লিট। এই জায়গাটা একটু ভালো করে মুছে টুছে দিলাম, অন্য যাত্রীরা তো ব্যবহার করবে। এঁটো পেটো লেগে থাকলে বা দাগ লেগে থাকাটা ভালো দেখায় না। আর সেই সাথে আজকে ফ্লাইট মারাত্মক কাঁপছে, এরকম কখনো হয়নি। ওই জন্য বারবার করে আর কি নির্দেশ আসছে যে যারা ক্রু জল বা কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো সার্ভ করছিলেন, বললো আপনারা ফিরে যান। আর যাত্রী যারা আছেন না, প্যাসেঞ্জাররা সবাই আপনাদের সিট বেল্ট লাগিয়ে নিন। আজকে ফ্লাইট মারাত্মক কাঁপছে, মারাত্মক। ঘোষণা হচ্ছে মৌসুম খারাপ, নিজের সিটে বসুন, বেল বেঁধে নিন। খেয়ে মরবো। বিয়ে করতে গিয়ে গরম, আর বিদেশ যেতে গিয়ে মরণ। আজ ফ্লাইট চলছে না, ফ্লাইট বাসছে।
পা রাখলাম চেন্নাইয়ের মাটিতে, আর এখন চেন্নাইয়ের টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি। এখানেও বাসে করে ট্রান্সফার হতে হবে মেন টার্মিনালে। 5:22 বাস আমাদের ড্রপ করে দিল চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল 1-এ। আমার তো গন্তব্য হচ্ছে কুয়ালালামপুর এবং আমার কানেক্টিং ফ্লাইট, সুতরাং আমাকে কী করতে হবে, এখান থেকে ট্রান্সফার হতে হবে। আমি আগেই বলেছি ব্যাগ কিন্তু অটোমেটিক ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে টিকিটে একটা জিনিস কিন্তু সবসময় নোটিস করতে হবে যে কোন টার্মিনাল থেকে আপনার পরবর্তী ফ্লাইট, টার্মিনাল 1 না টার্মিনাল 2। তা আমার পরবর্তী ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2 থেকে। এবার ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল টার্মিনাল 2-তে ট্রান্সফার হতে হবে। আপনারা যারা এরকম কানেক্টিং ফ্লাইট বুক করছেন, যদি সেটা ইন্টারন্যাশনাল হয়, একটা কথা মনে রাখবেন, দুটো ফ্লাইটের মধ্যে যেন গ্যাপ থাকে অন্তত ঘন্টা 2, কারণ একটা টার্মিনাল থেকে কিন্তু আরেকটা টার্মিনাল অনেক দূর হয় এবং সেখানে গিয়ে সিকিউরিটি, ইমিগ্রেশন এইসব ব্যাপারগুলো থাকে। এই দুটো ফ্লাইটের মধ্যে যেন গ্যাপ অবশ্যই থাকে, এভাবে কিন্তু আপনারা ফ্লাইটের টিকিট বুক করবেন। এইরকম ট্রান্সফার, ব্যাগেজ ক্লেম এইসব নিয়ে কখনো কিছু ভাববেনই না, মানে টেনশন নেবেন না। যদি কোনো রকম সমস্যা হয় এয়ারপোর্টের যারা স্টাফ রয়েছেন তাকে জিজ্ঞেস করে নেবেন। এলিভেটারে উঠলাম, এলিভেটারে লেখা ছিল মেট্রো ডিপার্চার অ্যারাইভেল। আমরা তো অ্যারাইভেলে ছিলাম, মেট্রো আমি ধরবো না, কী হব, ডিপার্চার কোথায়, ইন্টারন্যাশনাল। চলে এলাম টার্মিনাল 2-তে, একদম টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 আসা চাই, বাইরে বেরোনোর দরকার নেই। আর তবে এখানে প্রবেশ করার আগে, ইন্টারন্যাশনাল টার্মিনাল 2-এ প্রবেশ করার আগে বাইরে যে নিরাপত্তা রক্ষী আছেন তিনি বললেন যে আপনার টিকিট দেখান আর হচ্ছে পাসপোর্ট দেখান। দেখালাম, হয়ে গেল। কি দারুণ চেন্নাই এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চার। আমি বোধহয় চেন্নাই থেকে কখনও ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরিনি। এবার একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে যে আপনি তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন, টার্মিনাল 2-তেও এলেন, তাহলে এবার কি চেক ইন করবেন না, বোর্ডিং পাস নেবেন না? কলকাতা এয়ারপোর্টে কিন্তু আমরা চেক ইন ফাইনালি করে নিয়েছি, একবারই চেক ইন। ওখানে কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছি এবং ওখানে কিন্তু আমাকে দুটো বোর্ডিং পাস ইস্যু করেছে। একটা বোর্ডিং পাস হচ্ছে কলকাতা থেকে চেন্নাই, সেকেন্ড বোর্ডিং পাস হচ্ছে চেন্নাই থেকে কুয়ালালামপুর। সুতরাং আমাকে আর চেক ইন কাউন্টারে যাওয়ার দরকার নেই। এবার যেটা করতে হবে সেটা কি, ইয়েস, ইমিগ্রেশন, আমাদের ফাইনাল স্টেপ। সময় 5:49, আমার ইমিগ্রেশন ডান, সিকিউরিটি ডান। কী হলো অভিজ্ঞতা গিয়ে বলবো আমার যে বোর্ডিং গেট আছে সেখানে গিয়ে। ফ্লাইট ছাড়বে যে গেট থেকে, সেই গেটটা কিন্তু লেখা থাকবে আপনার বোর্ডিং পাসে। তা আমার গেট নাম্বার হচ্ছে 9, তো 9 নম্বর গেটের কাছে চলে যাব। গেট নাম্বার 7 থেকে 11 ঠিক মধ্যবর্তী স্থানে, যেখানে এরকম বসার জায়গা রয়েছে, যেখানে আমি অলরেডি বসে পড়েছি এবং সেই সাথে শুধু বসে পড়াই নয়, তার সঙ্গে আমার কাজ করছি। কারণ এখান থেকে আমার ফ্লাইট ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে রাত 10:15, আর এখান থেকে বোর্ডিং টাইম হচ্ছে রাত 9:15। অনেকটা সময় হাতে আছে। এবার বলি এখানকার ইমিগ্রেশন আর হচ্ছে আমার সিকিউরিটি এক্সপিরিয়েন্স। ইমিগ্রেশনে গেলাম, ফাঁকা, এখানে ভিড়টির কিচ্ছু নেই। ওখানে যাওয়ার পর ওখানে যে ইমিগ্রেশন অফিসার আছে তাকে গিয়ে দেখালাম আমার পাসপোর্ট এবং হচ্ছে আমার বোর্ডিং পাস। জিজ্ঞেস করলো আপনি কেন মালয়েশিয়া যাচ্ছেন? বললাম বেড়াতে। কী করেন? বললাম ব্লগিং করি। বলছে এর আগে আপনি তো বাংলাদেশ গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। উজবেকিস্তান গিয়েছিলাম? হ্যাঁ গিয়েছিলাম। আমার ঘুরে বেড়ানোই কাজ। দিয়ে তারপরে বললো আপনি যে ওখানে যাচ্ছেন তো আপনার বুকিং আছে? বললাম হ্যাঁ বুকিং আছে, বুকিংয়ের ডকুমেন্টস আছে। তারপরে বলছে আপনার ভিসা আছে? বললাম 31 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্ট ট্যুরিস্টদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে। একটা জিনিস ওখানে যেতে গেলে করতে হবে, MDAC, মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভেল কার্ড। এই যে মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভেল কার্ড রয়েছে, এইটা ফিল আপ করা খুবই সোজা। ফিল আপ করার জন্য এদের একটা ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং এটা ফিল আপ করার সময় আপনাকে কিছু ডেটা দিতে হবে। প্রথমত হচ্ছে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আপনি কবে মালয়েশিয়া গিয়ে পৌঁছাচ্ছেন, কোন ফ্লাইটে আসছেন, সেই ফ্লাইটের নাম্বার কত, তারপরে হচ্ছে ওখানে গিয়ে আপনি কোথায় থাকছেন। তো মালয়েশিয়াতে আমি গিয়ে ওখানে 2 দিন থাকবো, তার বুকিং আমি করে এসেছি। তার অ্যাড্রেসটা ওখানে পুট করতে হবে। অ্যাড্রেস পুট করার পরে কিন্তু এরকম একটা ডকুমেন্ট আর কি বেরোবে, এইটাই প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন। তারপরে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো আপনার ফেরা কবে? আমি বললাম যে আমার ফেরা হচ্ছে 15 জুলাই। কোথা থেকে ফিরবেন? সিঙ্গাপুর। ভিসা? আলাম সব আছে। আপনি যদি একাধিক দেশে যান, সেই একাধিক দেশে আপনার ভিসা বা অ্যারাইভেল কার্ড, আপনার ফ্লাইটের টিকিট, আপনার বুকিং, সেই সাথে অবশ্যই কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি করা থাকে, হেলথ ইন্স্যুরেন্সের একটা ডকুমেন্ট সঙ্গে রাখবেন। আপনি যে কোভিড ভ্যাকসিন নিয়েছেন, সেই কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট, এবং সেই সাথে আপনি যদি আয়করদাতা হন, মানে আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন বা ITR ফাইল করেন, সেক্ষেত্রে আপনার লাস্ট 3 বছরের যে ইনকাম ট্যাক্স ফাইলের রিটার্ন, সেটা কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের কারেন্সি দুটো সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেমন আমি এখান থেকে 600 USD ক্যারি করছি। আমি যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করিয়েছি বা আপনারা আগামী দিনে করবেন, সেখান থেকে কিন্তু অবশ্যই একটা GST বিল নিয়ে নেবেন।
আপনি যে বাইরের কারেন্সির সঙ্গে ক্যারি করছেন এগুলো যে অবৈধ নয়, আপনি যে গভর্নমেন্টকে জিএসটি পে করে নিয়েছেন তার কিন্তু একটা অবশ্যই কিন্তু পাকা বিল সঙ্গে রাখবেন, এটা কিন্তু দরকার। একটা কান্ট্রি যান একাধিক কান্ট্রি যান, এটা কিন্তু রাখবেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার কারেন্সি। কিছু টাকা নিয়ে যাচ্ছি, ওই এয়ারপোর্টে নামলাম, হয়তো এক কাপ কফি খেতে ইচ্ছা হলো বা হয়তো ট্যাক্সি করতে হলো, তার জন্য এটা আমি রাখছি আলাদা করে। মেনলি আমি $600 নিতেই এসেছিলাম, কিন্তু এক্সট্রা আমি পে করে এইগুলো নিয়ে নিলাম। টোটাল আমি এখান থেকে কারেন্সি নিলাম হচ্ছে, সব মিলিয়ে আমার বিল পড়লো হচ্ছে 56,212 টাকা। এই হচ্ছে টাটা কনসালটেন্সির অফিস। টাটা কনসালটেন্সি অফিসের সামনে রয়েছে এখানে এই বিল্ডিংটা, কারিওয়ালা টাওয়ার্স, তার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অফিসটা। ইমিগ্রেশন কমপ্লিট। নেক্সট হচ্ছে সিকিউরিটি। এখানকার সিকিউরিটিও ফাঁকা, অত ভিড়টির কিচ্ছু নেই। সিকিউরিটিতে ব্যাগ দিলাম, আবারও সেই কলকাতা এয়ারপোর্টের মতো এখানেও আমার সমস্ত ইলেকট্রনিক্স গেজেট ফেজেট সব বাইরে রাখলাম। ব্লগারকে তো অনেক রকম গেজেট নিয়ে ঘুরতে, আমার কাছে একাধিক ক্যামেরা আছে, পাওয়ার ব্যাঙ্ক আছে, অনেক কিছু আছে। তো আমার দু একটা জিনিসে আর কি ওদের একটু ডাউট হয়েছিল, তো জিজ্ঞেস করলো এটা কী, বলে দিলাম এটা মাইক্রোফোন, এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, এটা এক্সটার্নাল চার্জার, এটা ইউএসবি, হ্যাঁ না তেনা যা যা আছে। বললো ওকে। যে কোনো ট্রিপ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন, আমার ইমেল আইডি, এবং সেই সাথে যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি ফলো করে নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তার জন্য। ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার থাকে প্রত্যেকটা ভিডিওর, এবং একই সঙ্গে আমার প্রত্যেকটা ট্রিপে যা যা খরচ হয় তার A to Z হিসাব সব ওখানে থাকে, যেটা দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি কোনো দিন কাকদ্বীপেও না যান তাহলে আপনি কুয়ালালামপুর চলে আসতে পারবেন, কোনো ট্রাভেল এজেন্সি দরকার পড়বে না, কারণ বান্দা ইজ হেয়ার। আমাকে যদি কোনো ট্যুরিজম সংস্থা সুইজারল্যান্ডের বাজেট দেয় 2.5 লাখ টাকা, আমি যদি 1.5 লাখ টাকায় সুইজারল্যান্ড করে আসতে পারি, এই যে 1 লাখ টাকা সেভ, এটা কি কম কিছু? আরে ব্লগার তো এই জন্যই, আপনারা তো আমাকে এই জন্যই দেখেন, কেন সাবস্ক্রাইব করেছেন, কেন লাখ লাখ মিনিট এখানে নষ্ট করেন? কিছু তো ইনফরমেশন পাওয়ার জন্য। আর যেতে যে সবাই পারবে এরকম মানে নেই, সবাই যেতে পারে না, মনোরঞ্জনের জন্য, দেখে আনন্দ নেওয়া। এই জন্যই তো ব্লগিং, এই জন্য তো ইউটিউব। আপনারা আমাকে দেখছেন, গাইড দিচ্ছি, হেল্প করছি, ব্যাস। রাত 9:15 থেকে বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এখানে এসে দেখছি বোর্ডিং এখনও স্টার্ট হয়নি। এখন রাত 9:45। এদিকে জল টল শেষ হয়ে গেছে। একটা জলের বোতল নেব এখান থেকে, এটার দাম নিল হচ্ছে 125 টাকা। সকালে আমি জল কিনেছিলাম কত টাকা দিয়ে? 15 টাকা দিয়ে। 1 আর 5-এর মাঝে 2 অ্যাড হয়ে গেছে। আর এবার না পাচ্ছে ঘুম, রাত্রেবেলা ফ্লাইটে না খুবই সমস্যা। এখান থেকে বলে নয়, আমি যদি কলকাতা থেকে ফ্লাইট ধরতাম, এয়ার এশিয়া ডিরেক্ট ফ্লাইটটা, ওটাও রাত্রি 12:35। যারা মালয়েশিয়ার প্ল্যান করছেন, ফ্লাইট কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কলকাতা থেকে পাবেন, ভুবনেশ্বর থেকে পাবেন, চেন্নাই থেকে পাবেন, বেঙ্গালুরু থেকে পাবেন। এয়ার এশিয়ার ফ্লাইট, এই ফ্লাইটের কথাই বলছিলাম, এই ফ্লাইটটাই হচ্ছে সবথেকে পপুলার ফ্লাইট, যেটা কলকাতা থেকে ছাড়ে হচ্ছে রাত 12:45 এবং 7:15 গিয়ে পৌঁছা হচ্ছে কুয়ালালামপুর। 4 ঘন্টা মতো সময় নেয়। এটার ভাড়া হচ্ছে 9,482 টাকা। আবার ইন্ডিগোর একটা আছে যেটা আমি যাচ্ছি, সেটার ভাড়া আবার হচ্ছে 14,000 টাকা। ধরে নিন ওই 8 থেকে 10,000-এর মধ্যেই থাকে, কখনো ওটা 8, কখনো 9, কখনো 10, এরকমই থাকে। বেড়ে গেলে আবার 12-14 হয়ে যায়। রাত 10:04। বোর্ডিং কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। যারা জোন 3-এর প্যাসেঞ্জার, মানে সিট নাম্বার 1 থেকে 10, তাদেরকে আগে ডেকেছিল। তো আমার সিট নাম্বার এখানে 3, মানে আমি 1 থেকে 10-এর আওতাতেই পড়লাম। ওইদিকে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা বড় ফ্লাইট, একবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই 3A-তে ট্রাভেল করবো। ট্রেনের ব্লগ তো আপনারা দেখেন, এবার ফ্লাইটের যদি ব্লগ বিজনেস ক্লাসে বানাই না, 380 এই ধরনের যে ফ্লাইটগুলো, ব্যাপক হয়, ব্যাপক অনেক কিছু থাকে। তো বললাম ফ্লাইটে যেমনটা বলেছিলাম, এখানে আমার সিট নাম্বার হচ্ছে 3F। এই সিটও আমি অ্যাড অন করেছি। যখন কলকাতা থেকে চেন্নাই এসেছিলাম তখন পেছনে সিট নিয়েছিলাম, এবার সামনে সিট নিয়েছি। আর সেই সাথে বলে রাখি, যদিও এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, বাট এটা কিন্তু এমিরেটস, ইথিহাদ বা উজবেকিস্তান এয়ারওয়েজের মতো নয়। এর আগে যে ফ্লাইটগুলো আপনারা দেখেছিলেন যখন আমি রাশিয়া বা দুবাই গেছিলাম, হয়তো ব্লগ আপনারা দেখেছেন, সেখানে ওই যে ফ্লাইটের সিটগুলো অত বড় বড়, তারপর যখন খাবার দাবার দিচ্ছে, অত বড় ফ্লাইট, পেছনে ডিসপ্লে রয়েছে, এরকম কিন্তু নয়, নর্মাল। আর এই ফ্লাইটে না তো রয়েছে বিজনেস ক্লাস, না রয়েছে প্রিমিয়াম ইকোনমি, না রয়েছে ফার্স্ট ক্লাস, অনলি সব ইকোনমি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সেই সঙ্গে আমাদের ক্যাপ্টেন সাহেব ঘোষণা করলো যে চেন্নাই থেকে কুয়ালালামপুর পর্যন্ত আমরা অতিক্রম করব 2070 কিলোমিটার, এবং এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের এই ফ্লাইট সময় নেবে হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। কুয়ালালামপুরে পৌঁছানোর টাইম হচ্ছে এই ফ্লাইটটার ভোর 4:45।
যদি আপনার প্রোটেক্ট তো কংগ্রেচুলেশনস ইন্ডিয়া হ্যাজ জাস্ট ওয়ান দ্য আইসিসি টি20 ইন্ডিয়া জিতছে এসে সাউথ আফ্রিকার সাথে। কি লাগছে শহরটা। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे इन धड़कनों में यूं समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे ভেবেছিলাম ফ্লাইটের টেক অফ কেমন হবে, দুর্দান্ত একটা টেক অফের সাথে থাকলাম, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। দুর্দান্ত লাগলো, চেন্নাই শহর মেঘগুলো সরে সরে যাচ্ছে। এখন ফ্লাইট উঠে গেছে অনেকটা উচ্চতায়, আর সেই সাথে পার করছে বে অফ বেঙ্গল। আপনারা যদি ম্যাপ দেখেন যে চেন্নাই টু কুয়ালালামপুর, দেখবেন যে পুরো একদম সমুদ্রের উপর দিয়ে ফ্লাইট চলে, ঠিক আছে? ঠিক যেরকম কলকাতা থেকে আন্দামান, এটাও ঠিক তাই। আপনাদের সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে, যদি পৌঁছতে পারি কুয়ালালামপুরে। টাটা। 30শে জুন, সময় ঠিক সকাল 5:49। ফাইনালি পৌঁছে গেলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। এই ভোরবেলা ফ্লাইট পৌঁছানো মানেই না ঘুম টুম কিচ্ছু হয় না, ঘুমে না জাস্ট টলছি আমি। আর যে বেল্ট থেকে ব্যাগেজ কালেকশন করতে হবে সেটা হচ্ছে বেল্ট নাম্বার জি। অ্যারাইভেলস আর গেটস ABGH। এখানে পৌঁছানোর পর তো সিম কাজ করবে না, কিন্তু এয়ারপোর্টের ওয়াইফাই একদম ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমাদের ফ্লাইটে যে সমস্ত যাত্রীরা এসেছিলেন তাদের সাথে সাথে আমি আসছিলাম। এবার এখানে এয়ারপোর্টে যে স্টাফরা রয়েছে, মানে হেল্প করার জন্য কিছু স্টাফ রয়েছে, জিজ্ঞেস করলাম যে ইমিগ্রেশন লাগেজ কালেকশন, বললো আগে এই বাসে উঠুন, এই বাসটা হয়তো কোনো একটা টার্মিনালে নিয়ে যাবে, সেখানে গিয়ে হবে ইমিগ্রেশন এবং হচ্ছে লাগেজ কালেকশন। সামনে ইমিগ্রেশন রয়েছে, হয়ে গেল ইমিগ্রেশন। 1 মিনিট লাগলো। জিজ্ঞেস করলো হাউ মেনি ডেজ, বললাম 3 days। হলিডে অর বিজনেস, বললাম হলিডে, ট্যুরিস্ট। পাসপোর্ট নিল, বোর্ডিং পাস দেখলো, স্ট্যাম্প মারলো, গল্প শেষ। এবার ব্যাগ নিতে হবে এখান থেকে, ব্যাগেজ ক্লেম। চলে এসেছি বেল্ট নাম্বার জি এর কাছে, এখান থেকে করতে হবে হচ্ছে ব্যাগেজ কালেকশন। লেখা আছে কৌশিক পাল, অসুবিধা নেই, চলো। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। এখানে একটা ব্যাপার হয়েছে, ইন্ডিগোর যে ফ্লাইটে আমি এসেছি সেটা এসছে কুয়ালালামপুরে টার্মিনাল 1-এ, এটাকে বলা হচ্ছে KL1। আর আমার যে পার্টনার যে এয়ার এশিয়াতে এসছে, ওর ফ্লাইট এসছে হচ্ছে টার্মিনাল 2-তে, ওটা হচ্ছে KL2। দেখা করতে গেলে হয় ওকে এখানে আসতে হবে না আমাকে ওখানে যেতে হবে, তাহলে আমি ওখানে যাচ্ছি, আমার একটু জানা হয়ে যাবে। তো এয়ারপোর্টের বাইরে বেরিয়ে না, দেখুন ওপরে লেখা আছে বাস KE টার্মিনাল 2, অথবা ট্রেনও রয়েছে, ক্যাবও রয়েছে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কাউকে জিজ্ঞেস করলে সে বলে দেবে যে কীভাবে ট্রান্সফার হওয়া হচ্ছে KL1 থেকে KL2। এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা সিম কার্ড নিতে পারবেন। এখানে সিম কার্ড যেটা একটা রয়েছে এটা হচ্ছে RM25, এটার 15 GB নেট, 7 দিন ভ্যালিডিটি। এটা রয়েছে RM35, এটা 1 মাস ভ্যালিডিটি, 35 GB ইন্টারনেট। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, RMটা কি? RMটা তো বুঝলাম না। RM হচ্ছে মালয়েশিয়ান কারেন্সি, এটাকে বলা হচ্ছে রিঙ্গিত।
আমাদের যেমন ভারতকে টাকাকে বলা হচ্ছে রুপিস, এখানে বলা হচ্ছে রিঙ্গিত। এবার ভারতীয় টাকার সাথে এই মালয়েশিয়ান কারেন্সির একটা ডিফারেন্স আছে। মালয়েশিয়ার 1 টাকা সমান আমাদের ভারতের ধরে নিন 17 টাকা। এই যে এখানে যেমন সিমের দাম ছিল হচ্ছে 25 রিঙ্গিত, তাহলে 25কে 17 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা যা দেখবো, যা খাবো, যা কিনবো, যাই কিছু করবো, মানে যেখানে আমাকে পয়সা খরচ করতে হবে সব হচ্ছে রিঙ্গিত, আর সব কিছুকে আমাকে 17 দিয়ে গুণ করতে হবে যদি সেটাকে আমরা ভারতীয় মুদ্রায় কনভার্ট করতে চাই। এটা হচ্ছে কিলা ট্রানজিট। কিলা ট্রানজিট হচ্ছে এখানকার ট্রেন। এই ট্রেনে আমরা কুয়ালালামপুর যে সেন্ট্রাল সেখানেও পৌঁছতে পারবো, আবার টার্মিনালও চেঞ্জ করতে পারবো। তো আমার গন্তব্য হচ্ছে এখান থেকে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2। উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনটা হচ্ছে এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার। এছাড়াও কুয়ালালামপুর সেন্ট্রাল বা অন্যান্য জায়গাতেও যাওয়া যায়। তা আমি এয়ারপোর্টে জিজ্ঞেস করলাম যে আমি টার্মিনাল 2-এ যাবো, বললো বেস্ট এবং সস্তা অপশন হচ্ছে এই KL ট্রেন। টিকিট নিলাম, বললো 2 রিঙ্গিত, মানে হচ্ছে 34 টাকা। এই হচ্ছে টিকিট। কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে এই ট্রেনটা কুয়ালালামপুরের যে এয়ারপোর্ট টার্মিনাল 1, টার্মিনাল 2 এর মধ্যে যাতায়াত করে। এছাড়া মাঝে আরও কয়েকটা স্টেশন আছে। এরপর আমরা যখন আবার কুয়ালালামপুর সেন্ট্রালে মানে চলে যাব এখান থেকে, তখন এই ট্রেন ধরেই যাব, কারণ শহর থেকে কিন্তু এয়ারপোর্টটা অনেকটাই দূরে। এই হচ্ছে ট্রেনটা, যে ট্রেনটা করে এলাম। আর প্ল্যাটফর্মেই রয়েছে এলিভেটার। এলিভেটার করে ট্রান্সফার হবো হচ্ছে লেভেল 2-তে, সব লেখা আছে এখানে। প্ল্যাটফর্মে পৌঁছানোর পর টিকিটটা কিন্তু ফেলবেন না, কারণ আবার যখন আপনি বেরোবেন এখান থেকে তখন টিকিটটা দরকার হবে। এবার খুঁজে বের করার দরকার হচ্ছে পার্টনারকে। এখানেও ওয়াইফাই রয়েছে। পার্টনারকে ফোন করলাম, ও বললো আমি লেভেল 2-এ আছি, এটা হচ্ছে লেভেল 2 আর গেট নাম্বার হচ্ছে 3। দেখুন এমনটা তো হতেই পারে, দেখা যাচ্ছে আপনারা দুজন এসছেন, দুজন তিনজন বন্ধু এসছেন, কেউ এয়ার এসেছে, কেউ এসেছে ইন্ডিগোতে বা অন্য কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে, কিন্তু আপনারা দেখা কী করে করবেন? এই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিলা 1 থেকে কিলা 2 কী করে আসবেন, বা কিলা 2 থেকে কীভাবে কিলা 1-এ ট্রান্সফার হবেন। ওয়েলকাম টু কুয়ালালামপুর। দেখো কিলা খুঁজে নিলাম। তাহলে ATM রয়েছে এয়ারপোর্টে, যেমন থাকে মানি এক্সচেঞ্জও রয়েছে, এটাও থাকে। বাট এয়ারপোর্ট থেকে কোনো মানি আমরা এক্সচেঞ্জ করবো না, আমরা যদি ডলার ভাঙাতে হয় সেটা বাইরে গিয়ে ভাঙাবো। KL 2-তে এখানেও সিম কার্ড পাওয়া যাচ্ছে। তো একবার আপনাকে দেখিয়ে দেবো যে এখানে সিমের দাম কত। MYR 35, 30 দিনের জন্য 45 মিনিট ISD। এটা হচ্ছে 50 রিঙ্গিত। এখানে 30 GB হাই স্পিড ইন্টারনেট রয়েছে, আনলিমিটেড সোশ্যাল মিডিয়া, যত খুশি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আনলিমিটেড, প্লাস 60 মিনিট হচ্ছে ISD। এই দেশগুলোতে আমি 60 মিনিট ISD ফ্রিতে কল করতে পারবো এটা নিলে। মোটামুটি একটা সিম কার্ডের দাম সম্পর্কে আইডিয়া দিলাম। 25 রিঙ্গিত, 35 রিঙ্গিত, 50 রিঙ্গিত। এখানে আমরা 3 দিন থাকবো, এই জন্য আমি আলাদা করে সিম নিচ্ছি না, ও একটা সিম নিচ্ছে, ওটাতে আমাদের হয়ে যাবে। তাছাড়া যেখানে থাকবো সেখানে হয়তো ওয়াইফাইও রয়েছে। আমরা আপাতত এয়ারপোর্টে এসে বসলাম, কারণ এখানে আমরা যেখানে থাকবো বুকিং করেছি যেখানে, ওখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 3টের সময়। এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম, কোথাও বেলা 2টো, কোথাও বেলা 11টা, কোথাও 12টা। তো এখানে হচ্ছে 3টের সময়, আর এখন বাজে টাইম 7টা 5। যে ওনার, আমরা তাকে মেসেজ করেছি যে যদি আর্লি চেক ইন দিয়ে দেয় সে, এবার যতক্ষণ না সে রেসপন্স করবে আমরা আর কি যেতে পারবো না বা গিয়েও কোনো লাভ নেই, কারণ ওখানে দাঁড়িয়ে থাকার থেকে এয়ারপোর্টে বসে থাকা অনেক ভালো। আর আমার যে পার্টনারের কথা বলছিলাম, আমার এবারের ভ্রমণ সঙ্গী বা এবারের ট্রিপ সঙ্গী, এই হচ্ছে সৌরদীপ ঘোষ, যার চ্যানেলের নাম হচ্ছে ঘোষবাবু অ্যাডভেঞ্চার। আমি শিওর আপনারা অনেকে ওর চ্যানেল দেখেছেন। সবার আগে ওই প্রথম বাঙালি ইউটিউবার যে উজবেকিস্তান গিয়েছিল, উজবেকিস্তান উজবেকিস্তান গিয়েছিলো, এবং রিসেন্টলি ও জর্ডন গেছিলো, মিশরও গেছিলো, ওর চ্যানেলে সব ভিডিও আছে। তো এই জার্নিতেই কিন্তু ওর সাথে আমার আলাপ পরিচিতি, এবং আশা রাখবো যে আগামী অন্যান্য সব জার্নিতেও আমরা একসাথে অনেকগুলো জার্নি করতে পারবো। এবং যেভাবে আপনারা আমাকে আপন করে নিয়েছেন, বা আপনারা যেভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা আমার পরিবারটাকে বড় করতে সাহায্য করেছেন, তেমনি ও সোলো ট্রাভেলার, আশা করি ওকেও আপনারা সেই ভালোবাসা দেবেন, এবং একজন বাঙালি ছেলে একা বেরিয়ে যে এত জায়গায় ঘুরছে সেই ব্যাপারে কিন্তু আপনার ওর হাত শক্ত করবেন, এবং ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে আরও। একদমই তাই। আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করব কুয়ালালামপুর, এবং সেই সাথে কোথায় থাকছি, কি দেখছি, কি খাচ্ছি, তার সব কিছুর ইনফরমেশন নিয়ে ফিরে পরের পর্বে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।